কিরে মতি, কি অবস্থা তোর? আরে মোড়ল কাকা যে, আসুন আসুন বসুন। হ্যাঁ, বসতে এসেছি। তা তোর বাড়ির সবাই ভালো তো? এই তো কাকা, বাবা অসুস্থ সেটা তো আপনি জানেনই। আবার এদিকে মায়ের মানুষের বাড়িতে কাজ করে করে এখন আর শরীর চলেই না। আর ছোট বোনটার বিয়ের জন্য সম্বন্ধ এসেও আবার ফিরে যায়। বলিস কিরে, কেন? ছেলের বাড়ি থেকে অনেক টাকা যৌতুক চায়, কিন্তু আমি প্রতিজ্ঞা করেছি কোনো মতেই যৌতুকের বিনিময়ে আমার বোনকে অন্যর বাড়িতে পাঠাবো না কাকা। আমরা গরিব হতে পারি, কিন্তু তাই বলে যে আমাদের আত্মসম্মান বোধ নেই তা তো না। হ্যাঁ রে, ঠিকই বলেছিস। অন্যায়ের সাথে কখনো আপোষ করিস নে বাবা। আজ আসলে তোর কাছে এসেছিলাম একটু দরকারে। কি দরকার কাকা, বলুন না। তুই তো আমার কাছ থেকে টাকা ধার নিয়েছিলি। এদিকে দিন দিন সবকিছুর দাম যেভাবে বাড়ছে, গরুগুলোকে দেখভালের জন্য লোক রাখতেও দাম যাবে। তাই ভাবছিলাম, তোকে যদি আমার গরুর রাখাল হিসেবে রাখা যায়, তাতে কি তোর কোনো আপত্তি আছে? না না মোড়ল কাকা, আমার তো এটার জন্য আরো ভালো। আমাকে ধার নিতে হবে না, আর এর বিনিময়ে আমি আপনার কাজ করে দেব। বেশ বেশ, তাহলে কাল থেকে গরুগুলোকে দেখাশোনার দায়িত্ব তোর। সকাল সকাল চলে আসিস। মোড়ল হরিপদ চ্যাটার্জি সেখান থেকে উঠে গেলেন। পরদিন সকালে মোড়লের বাড়ির চাকর মতিকে সবটা বুঝিয়ে দিল। এই নে মতি, এ দুটোর দায়িত্ব দিলাম তোকে। সাবধানে দেখিস কিন্তু, এরা মোড়ল সাহেবের অনেক পছন্দের গরু। যদি এর গায়ে একটা আঁচড়ও পড়ে, তাহলে বুঝে নিস তোর আর রক্ষে থাকবে না। তুমি চিন্তা করো না নিতাই দাদা, আমি এদের ঠিক যত্ন নিতে পারবো। মোড়ল মশাই, ও মোড়ল মশাই, আপনি কোথায়? আমার সর্বনাশ হয়ে গেল গো। মশাই, শিগগির বাইরে আসুন। আহ বৌদি, কি হয়েছে বলো তো? এমন সাত সকালে চেঁচামেচি করছো কেন? জানো না মোড়ল সাহেব এখন ঘুম থেকে ওঠেন না? এখন না হলে আর কখন উঠবেন তিনি? গ্রামের সবাই সেই দুষ্টু রাক্ষসের পেটে চলে গেলে তারপর? আরে কি হয়েছে কি? সাত সকালে এত চেঁচামেচি কিসের? মোড়ল মশাই, কাল আমার স্বামী সারা রাত বাড়ি ফেরেননি। তার কাল শহর থেকে আসার কথা ছিল। শহর থেকে আসতে গেলেই তো গ্রামের সেই জঙ্গলের রাস্তা পড়ে, সেখানে নাকি রাক্ষস দেখতে পাওয়া যায়। আপনি একবার একটু খোঁজ করার ব্যবস্থা করুন না মোড়ল মশাই। আরে ধুর, এসব লোকমুখের কোনো কথা কেউ বিশ্বাস করে নাকি? হয়তো সে রাতে কোথাও আটকা পড়েছে, হয়তো আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। তুমি যাও তো কল্যাণী, বাড়ি ফিরে যাও। এখন আর বিরক্ত করো না। মতি, এসেছিস? আগে হ্যাঁ মোড়ল কাকা। এবার যা যা, তাড়াতাড়ি গরুগুলো নিয়ে যা। এই নিতাই, আমি গেলাম। আর কেউ যেন আমায় বিরক্ত না করে। সাত সকালে যত সব ঝামেলা। রাক্ষস? আমি তো এর কথা কখনো শুনলাম না। আর রাক্ষস থাকলে আমি দেখতে পেলাম না কেন? এই গ্রামেরই ছেলে আমি, এতদিন ধরে গ্রামে আছি, অথচ একবারের জন্য কিনা রাক্ষস আমার চোখে পড়লো না। এটা নিশ্চয়ই লোকমুখেরই সেই কথা হবে। মোড়ল কাকা ঠিকই বলেছেন, লোকমুখের কথা বিশ্বাস করতে নেই। ব্যাস, এগুলোকে ছেড়ে দিলাম। এখন এগুলো নিজেদের মতো কিছুক্ষণ ঘুরে বেড়াক, আমি ততক্ষণ একটা গাছের নিচে বসে বিশ্রাম নেই। মতি গাছের নিচে বসে বিশ্রাম নেওয়ার জন্য চোখ বন্ধ করে কিছুক্ষণ বসে থাকতেই হঠাৎ তার কানে আসলো শুকনো পাতার খচখচ আওয়াজ। সে চোখ খুলে সোজা হয়ে বসলো। কি ব্যাপার? এই জনমানবহীন জায়গায় কেমন শুকনো পাতার খচখচ আওয়াজ পেলাম মনে হলো। কেউ এসেছে নাকি? দেখি তো একটু। একটা হরিণ মনে হচ্ছে না? যাই তো, গিয়ে দেখি তো। মতি পা বাড়াতে যাবে, ঠিক এমন সময় একটা গরু বেশ ক্ষেপে গেল। আরে আরে আরে, কি হলো কি তোর? তুই খেপে গেলি কেন? শান্ত হ, শান্ত হ। বাপরে বাপ, অবশেষে তোরা থামলি। আসলে তো দেখি তোরা বেশ দোষী। দাঁড়া, কাল থেকে তোদেরকে আরো শক্ত দড়ি দিয়ে বাঁধবো।
তখন বুঝবি মজা। পরদিন মতি আবারও গরু দুটোকে নিয়ে সেই মাঠের শেষ প্রান্তে গিয়ে শক্ত করে বেঁধে দিল। এই নে, একদম শক্ত করে বেঁধে দিলাম। এবার দেখি তোরা কিভাবে পালাতে পারিস। এটা সেই হরিণ না? গতকাল এটাকে দেখেছিলাম মনে হয়। আজ এটার পিছু নিয়ে ছাড়বো। এরা তো নিজেদের মতোই ঘাস খাচ্ছে, আমি এই ফাঁকে চলে যাই। যা বাবা, হরিণটা তো দেখি একেবারে হাওয়া হয়ে গেল। কিন্তু এত বড় গুহা জঙ্গলের শেষ মাথায় তো আগে কখনো দেখিনি। অবশ্য আমি নিজেও তো এই জঙ্গলের শেষ মাথায় অতটা আসিনি। কি আছে এই গুহার ভেতরে? একটু গিয়ে দেখতে হয়তো। হরিণটাও নিশ্চয় এর ভেতরে আছে। এই হরিণটাকে যদি একবার ধরতে পারি, তাহলে এটাকে দিয়ে অন্য হরিণদেরকেও ডেকে আনার ব্যবস্থা করা যাবে। এরপর যদি একটা হরিণের খামার দেওয়া যায়, তাহলে আমাদের অবস্থা নিশ্চয় ফিরবে। মতি গুহার ভেতর ঢুকে হাঁটতে লাগলো। পুরো গুহায় হীরা জহরতে ভরপুর। এইসব দেখে মতির চক্ষু ছানা পড়া হয়ে গেল। এ কি দেখছি আমি? এটা তো কোনো সাধারণ গুহা না। এটা তো মনে হচ্ছে হীরা জহরত মণিমুক্তায় ভরপুর একটা গুহা। তার মানে এই গুহা এতদিন জঙ্গলের ভেতরে ছিল, অথচ আমরা কেউ এটার খোঁজ পাইনি। যাক, বেশ ভালো হয়েছে। এর খোঁজ শুধুমাত্র আমি পেয়েছি। তার মানে এখন এখানকার সবকিছু শুধু আমার একার। পেয়েছি তোকে। এতদিনে একটা মানুষ পেয়েছি খাবার জন্য। আজ তোকে আমি চিবিয়ে কটমট করে খাবো। কে কে কথা বলছো? সামনে আসো বলছি। এই যে আমি কথা বলছি। রাক্ষস দেখার খুব ইচ্ছে তোর না? নে, এবার দেখ আমাকে। কে আপনি? আমাকে দেখে চিনতে পারছিস না এখনো? আমি হচ্ছি এই গ্রামের একমাত্র রাক্ষস। গতকাল তোকে দেখেছিলাম, তুই তোর গরু দুটো নিয়ে এখানে বসেছিলি। ঠিক তখন থেকেই তোর পিছু নিয়েছি আমি। আর আজ তো তুই আমার পিছু নিয়েই আমার গুহায় চলে এলি, বেটা আহাম্মক। আপনার পিছু নিয়ে মানে? আমি তো একটা হরিণের পিছু নিয়েই গুহায় চলে এসেছি। ওই হরিণটা কোথায়? ওটাকেও বুঝি আপনি খেয়ে ফেলেছেন? আরে আহাম্মক, আমি সেই হরিণ। হরিণের বেশ ধরে তোকে আমার জালে ফাঁসিয়েছি। এখন তোর মৃত্যু। আমায় মেরো না রাক্ষস। আমার পরিবার খুব অভাবে থাকে। তাদের জন্য একমাত্র আমি উপার্জনকারী ব্যক্তি। আমার যদি কিছু হয়ে যায়, তাহলে তারা সবাই না খেয়ে মরবে। তাই বুঝি? তাহলে ঠিক আছে। এই গরু দুটো আমাকে দিয়ে দে। এই দুটো আমি খেয়ে ফেলবো। এর বিনিময়ে তোকে ছেড়ে দেব না, তা কিছুতেই হতে পারে না। ওই গরু দুটো মোড়ল কাকার। তিনি অনেক বিশ্বাস করে আমাকে গরু দুটো দিয়েছেন দেখভালের জন্য। তার এই সম্পদের ক্ষতি আমি কিছুতেই করতে পারি না। এসব বললে তো চলবে না। হয় নিজে মরবি, নয়তো গরু দুটোকে আমার খাবার হিসেবে আমাকে দিবি। এবার সিদ্ধান্ত তোর। ঠিক আছে রাক্ষস, তুমি তবে আমায় খেয়ে ফেলো, তবুও গরু দুটোকে ছেড়ে দাও। ওমা, সে কি? নিজের প্রাণের প্রতি বুঝি তোর মায়া নেই? তুই নিজেই তো একটু আগে আমার কাছে প্রাণ ভিক্ষা চেয়ে বললি তুই না গেলে তোর বাড়ির লোকজন না খেয়ে মরবে। তাহলে এখন কি হলো? আমাকে ছোটবেলা থেকেই আমার বাবা মা শিখিয়েছেন, কেউ বিশ্বাস করে কোনো জিনিসের যত্ন নিতে দিলে সেটার ক্ষতি করতে নেই। এমনকি প্রাণ চলে গেলেও সেই জিনিসে যেন ক্ষতি না হয় তার দিকে সতর্ক থাকতে হবে। তাই আমি আমার নিজের প্রাণ দিয়ে দিচ্ছি ওই গরু দুটোকে ছেড়ে দেওয়ার জন্য। তুমি আমায় খেয়ে ফেলো রাক্ষস, বিনিময়ে গরু দুটোকে ছেড়ে দাও।
বাহ, তোর পরিবার তো তোকে বেশ ভালোই শিক্ষা দিয়েছে। তোর এমন মানুষের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা দেখে আমি মুগ্ধ হয়েছি, আর এজন্য আমি তোকে তোর প্রাণ ভিক্ষা দিয়ে দিচ্ছি। তোর মতো খাঁটি মানুষ পাওয়া আসলেই দুর্লভ। গরু দুটো নিয়ে তুই নিশ্চিন্তে বাড়ি চলে যেতে পারিস। কি তুমি সত্যি বলছো রাক্ষস? আমি আমি আবারও আমার বাবা মার কাছে ফিরে যেতে পারবো? হ্যাঁ, আর শোন, এর মধ্যে যতগুলো হিরে জহরত আছে তা দিয়ে তুই এবং তোর পরবর্তী 7 পুরুষ আরামে বসে খেতে পারবি। যা তোর মহত্ব দেখে খুশি হয়ে দিলাম। আর একটা কথা, এই গুহার কথা কোনো দিন কাউকে বলবি না, এমনকি কোনো দিন এদিকে আসবিও না। যা এবার। মতি রাক্ষসকে অসংখ্য ধন্যবাদ দিয়ে গরুগুলো নিয়ে অক্ষত অবস্থায় তার গ্রামে ফিরে গেল। কিছুদিনের মধ্যেই মতি তার সব ঋণ শোধ করে দিল এবং সেই জহরতের মাধ্যমে একটা ভালো ব্যবসা শুরু করে কিছুদিনের মধ্যেই লাভবান হয়ে গেল। এমনকি সে তার বোনের বিয়ে দিল ও নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে বাকি জীবন কাটিয়ে দিল।